রায়গঞ্জে রয়েছে কুলিক পক্ষী নিবাস। তবে এই কুলিক পক্ষী নিবাসে যে বারবার পরিযায়ী পাখিরা আসে, এবারের 2024 সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জের নির্বাচনী লড়াইয়ে কিন্তু কোনো পরিযায়ী প্রার্থী নেই, তাই তো সৃজন? একদম। কিন্তু একসময় এই সিটটা বলতে আমাদের কার কথা মনে আসে? প্রিয়রঞ্জন। একদম, প্রিয়রঞ্জন দাস। একদম। আমি আরেকটু আগে যেতে চাইছি। স্বাধীনতার পরে এই রায়গঞ্জ আসন 10 বার কংগ্রেস প্রার্থীরা জিতেছেন, 4 বার সিপিএম প্রার্থীরা জিতেছেন এবং বিজেপি গত নির্বাচনে দেবশ্রী চৌধুরী জিতেছেন। এই রায়গঞ্জ আসনে শুধু প্রিয়দা কেন বলছো? সিদ্ধার্থ শঙ্কর রায় একদম 71 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন। তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মালদায় বিধানসভা নির্বাচন লড়তে গেলেন, তখন এই কেন্দ্রে দাঁড়ালেন তার স্ত্রী মায়া রায়। এই যে আজকে আমরা যারা ভোটের বুথ দখল, ছাপ্পা, রিগিং নিয়ে চিৎকার করি, গণতন্ত্র 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 কোথায় গেল, হায় রে আমার গণতন্ত্র, তুমি কি মরে গেলে, এই যে আমরা আর্তনাদ করি, 1972 সালের রায়গঞ্জ লোকসভার ফলাফল দেখলে হাসি পায়। এমন ভোট লুট হয়েছিল যে মায়া রায় 93% ভোট পেয়ে জিতেছিল। ভোটের দিন বিকেল বেলায় খবর গেল, ওরে ওরে অনেক হয়েছে, এবার থাম, এবার 100% হয়ে যাবে। শেষ পেশ থামানো গিয়েছিল, 7% সর্বসাকুল্যে বিরোধীদের জন্য ছেড়ে রাখা হয়েছিল। মায়া রায় 93% ভোট পেয়ে এই রায়গঞ্জ কেন্দ্র থেকে জিতেছিলেন। তারপর কখনো কংগ্রেসের সুব্রত মুখার্জি, তারপর প্রিয়দাস মুন্সি, একটা দীর্ঘ সময় দীপা দাস মুন্সি 2014 সালে চতুর্মুখী লড়াইয়ে 1634 ভোটে, যাকে অনেকে বলে থাকেন ভোট পাখি, সিপিএম এর বর্তমান রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এখান থেকে 1634 ভোটে জিতে যান। ফলে এই রায়গঞ্জ সিট কিন্তু অনেককেই দিয়েছে, ভরসা দিয়েছে, আশীর্বাদ করেছে। এবং আমার মনে হয় রায়গঞ্জের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন প্রিয়রঞ্জন দাস মুন্সি, তার কালিয়াগঞ্জ। আমার মাঝে মাঝে নিজেকে খুব কি বলবো, বঞ্চিত মনে হয়, কারণ আমি জ্ঞানত প্রিয়রঞ্জন দাস মুন্সির বক্তব্য শোনার সৌভাগ্য আমার হয়নি। কারোরই হয়নি, বয়সের কারণে, তোমারও হয়নি। কিন্তু আমরা মনে হয় বিরাট একটা কিছু মিস করেছি। এই অনুষ্ঠান যারা দেখছেন তারা হয়তো অনেকেই শুনে থাকবেন প্রিয়রঞ্জন দাস মুন্সির বক্তব্য। যাই হোক, তো এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে 7টা যে বিধানসভা পড়ে, সেই 7টা বিধানসভার মধ্যে 5টা বিধানসভাতেই সংখ্যালঘু ভোট 50%-এর বেশি। কোন কোন 7টা বিধানসভা? রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, হেমতাবাদ, চাকুলিয়া, গোয়ালপুকুর। এর মধ্যে কালিয়াগঞ্জ আর রায়গঞ্জ বাদ দিয়ে বাকি 5টা বিধানসভাতেই 50%-এর বেশি সংখ্যালঘু মুসলমান ভোট রয়েছে। 2019 সালে কার্যত চতুর্মুখী লড়াইয়ে এই আসনে দেবশ্রী চৌধুরী 60,000-এর বেশি ভোটে জিতে যান। আমরা যদি 2019-এর ম্যাপটা দেখি তাহলেই বুঝতে পারি। এবছর সেই দেবশ্রী চৌধুরী প্রার্থী নন, তিনি তাকে দক্ষিণ কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 60,574 ভোটে জিতেছিলেন। এখানে লাস্ট ইলেকশনে বিজেপি ভোট পেয়েছিল 40%, টিএমসি ভোট পেয়েছিল 36%। লেফট ফ্রন্টের প্রার্থী ছিলেন মোহাম্মদ সেলিম, বিদায়ী সাংসদ। মোহাম্মদ সেলিম ভোট পেয়েছিলেন 14%, আর কংগ্রেসের দীপা দাস মুন্সি ভোট পেয়েছিলেন 7%। মজার ব্যাপার হলো, এই ভোটটা যদি মোহাম্মদ সেলিম মানে বিদায়ী সাংসদ না হতেন, তাহলে কিন্তু আমি বলতে পারি এই 2019 সালে এই আসন বিজেপি জিততে পারতো না। মাইনরিটি ভোটের স্প্লিট ফ্যাক্টরে, মাইনরিটি ভোটের বিভাজনে বিজেপি এই আসন জিতে গেছে। এবার মজার ব্যাপার হলো, এই লোকসভা কেন্দ্র এমনই একটা কেন্দ্র যেটা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 13 বছর ক্ষমতায় আসলেও কোনোদিন তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত জিততে পারেনি। এবার কি শিখে ছিড়বে সেটা তো শেষে বলতে পারবো। এবার এই আসনের যদি টোটাল ডেমোগ্রাফিটা আমরা দেখি, তাহলে দেখবো এসসি তপশিলি জাতির ভোট রয়েছে 27%, এসটি ভোট, তপশিলি উপজাতির ভোট রয়েছে 5%, আর এম ফ্যাক্টর মাইনরিটি বা মুসলিম 50%। বলে এটা
মূল নির্ণায়ক একদম এই কেন্দ্রের। এবার 2021 সালের ছবিটা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো অনেকটা বদল হয়ে গেছে। 2021 সালের হিসেব অনুযায়ী রায়গঞ্জ কেন্দ্রে 7টা বিধানসভার ফলাফল অনুযায়ী টিএমসি 1,66,064 ভোটে এগিয়ে ছিল। কার্যত অনেকটা মেকআপ করে নিয়েছে এই 2019 করেনি ফল থেকে। 60,000-এর এই গ্যাপকে পূরণ করে 1,66,000-এর লিড, এটা হতে পারে না, মানে এটা হিউজ কামব্যাক। এবং পার্সেন্টেজ অফ ভোট শেয়ারে যদি আমরা দেখি টিএমসি 51%, 11% ভোট বৃদ্ধি হচ্ছে এখানে। 11 না, 15% ভোট বৃদ্ধি হচ্ছে, এটা বিজেপি ছিল। 15% ভোট বৃদ্ধি হচ্ছে এবং বিজেপি 38% ভোট পাচ্ছে এবং সংযুক্ত মোর্চা ভোট পাচ্ছে 8%। মজার ব্যাপার হলো দেখো এখানে 21% যে ভোটটা ছিল লেফট কংগ্রেসের মিলিতভাবে, এটার মধ্যে অবশ্যই একটা বিরাট অংশ ছিল সংখ্যালঘু ভোট। সেই ভোট যখন 2021-এর পোলারাইজেশনের ভোট হচ্ছে, মেরুকরণ হচ্ছে, ধর্মীয় মেরুকরণ, সেটা কিন্তু সোজাসুজি তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, এখানে 21 থেকে 8 মানে 13% ভোট কমছে, আর এখানে 36 থেকে 51, 15% বাড়ছে। মানে একদম বোঝা যাচ্ছে যে এই ভোটটা চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, ফলে হিউজ। এবং আমরা যদি 2021 সালের রেজাল্ট দেখি তাহলে কিন্তু 7টা বিধানসভার মধ্যে 2টো বিধানসভা জিতেছিল বিজেপি এবং 5টা বিধানসভা কিন্তু ছিল তৃণমূলের দখলে। সেখানে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি হিউজ লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একমাত্র প্রিয় রঞ্জন দাস মুন্সির কালিয়াগঞ্জ আর রায়গঞ্জে যিনি জিতেছিলেন, মজার ব্যাপার এবার আসছি প্রার্থী এই আসনে, এবারে যেমন শুরুতে বললাম যে কোনো পরিযায়ী প্রার্থী নেই, ঠিক তেমন ভাবেই এই আসনে 3টে দলের থেকে যারা প্রার্থী হয়েছে সবাই অন্য দল থেকেই দলবদ্ধ। তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে, তিনি এই কয়েকদিন আগে পর্যন্ত রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন। এমনকি ভোটের প্রচারে দেয়াল লিখনো দেখা গেছে, লেখা রয়েছে রায়গঞ্জ কেন্দ্রে পদ্মফুল চিহ্নে ভোট দিন, কৃষ্ণ কল্যাণীকে ভোট দিন। তার পাশের দেয়ালেই লেখা হয়েছে জোড়া ফুল চিহ্নে কৃষ্ণ কল্যাণীকে ভোট দিন। এটা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা, মানে হার্শ রিয়েলিটি। বিজেপি যাকে প্রার্থী করেছে কার্তিক পাল একটা সময় তৃণমূলের কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই কার্তিক পাল বিজেপির প্রার্থী হয়েছে এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। উল্টো দিকে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে যিনি কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রামস ভিক্টর কিন্তু দীর্ঘদিন চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিল এবং ভিক্টরের পরিবার দীর্ঘদিন ওই অঞ্চলে ফরওয়ার্ড ব্লকের রাজনীতির সঙ্গে যুক্ত। তার কাকা হাফিজ আলম সৈরানি সরকারের আমলের মন্ত্রী ছিলেন, মানে ভিক্টরের একটা প্রভাব রয়েছে। এবার প্রশ্নটা হলো এবারে কি হতে চলেছে এই আসনে। বিজেপির আশা যদি এই রেজাল্টটা দেখে বা এই অঙ্কটা দেখে মনে হয়, উপর থেকে দেখে মনে হবে বিজেপির কোনো আশা নেই, কিন্তু এখানে মাইনরিটি ভোট যদি একভাবে আচরণ করবে, নাও তো হতে পারে স্প্লিট করে, যদি মাইনরিটি আগের বারের মতো যদি স্প্লিট করে। কারণ দেখো আগেরবার মোহাম্মদ সেলিম ছিলেন, দীপা দাস মুন্সি ছিলেন, ঠিক তেমন ভাবে ভিক্টরও কিন্তু খুব একটা হেলাফেলা করার মতো প্রার্থী নন। ভিক্টরের মিটিং মিছিলে লোক হচ্ছে, বড় বড় জনসভা হচ্ছে এবং ভিক্টরের পাশে সিপিএম নেতৃত্ব দাঁড়িয়ে গেছে। এবং মজার ব্যাপার, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় বাম কংগ্রেসের জোট 27% ভোট পাচ্ছে। ফলে যদি এখানে মাইনরিটি ভোট স্প্লিট হয়ে যায় তাহলে বিজেপি অ্যাডভান্টেজ, আর যদি পোলারাইজেশন হয়ে যায় 2021-এর মতো ওভারঅল পোলারাইজেশন, যে মাইনরিটিটা দেখলো যে আমি বিজেপিকে আটকাতে চাই, তাহলে কার উইনেবিলিটি আছে, তাহলে এন ব্লক তারা যদি তৃণমূলকে ভোট দেয় তাহলে তৃণমূল জিততে পারে। বা আরো একটা সম্ভাবনা আছে, এটা শুনলে অনেকে ভাববেন এও সম্ভব, হ্যাঁ সম্ভব। যদি মাইনরিটিরা এন ব্লক কংগ্রেস প্রার্থীকে ভোট দেন তাহলে এই আসন থেকে বহুদিন পরে কংগ্রেস সাংসদ পেতে পারে। তাই এই আসনে কার্যত ত্রিমুখী লড়াই হতে চলেছে। কেন বললাম? কারণ কৃষ্ণ কল্যাণী, যিনি কিনা এই কয়েকদিন আগে পর্যন্ত বিজেপির বিধায়ক ছিলেন, তাকে দুম করে এনে তৃণমূল মাঝে মাঝে বলে থাকে বিজেপির ওয়াশিং মেশিন আছে। বিনীতভাবে আরেকটা প্রশ্ন জাগে, তাহলে কি তৃণমূলেরও একটা ওয়াশিং মেশিন আছে? এরকম দুম করে এনে ওয়াশিং মেশিনে ধুয়ে টুয়ে তাকে সেকুলার প্রমাণ করে দেওয়া, এটা কিন্তু সংখ্যালঘু মানুষজন খুব একটা ভালোভাবে নেয় না।
ফলে তারা যদি শিক্ষা দিতে যে ভাই ঠিক আছে, খুব ভালো কথা, এটা তো কেন্দ্রের ভোট, লোকসভা ভোট, আমার মূল লক্ষ্য হলো বিজেপিকে আটকাতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কংগ্রেস জিতুক কি তৃণমূল জিতুক তাতে আমার কিছু যায় আসে না। তা আমি এন ব্লক কংগ্রেসকে ভোট দেবো যদি তারা সিদ্ধান্ত নিয়ে নেয়। মাথায় রাখতে হবে ভিক্টরের মেন ভিত্তিভূমি হলো গোয়ালপুকুর এবং চাকুলিয়া, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং পঞ্চায়েত ভোটেও এখানে জেলা পরিষদের আসন কিন্তু কংগ্রেস জিতেছিল একদম। ফলে সেখান থেকে যদি মাইনরিটি ভোট একটা বড় অংশ কংগ্রেসের দিকে যায়, তাহলে ফটো ফিনিশে শেষ মুহূর্তে আলী ইমরান রামস ভিক্টর এই আসন থেকে জিতে যেতেও পারেন। অর্থাৎ অর্ধশেষ রজনীর মতো কি বলা যায়, এই আসনে তিনটি দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে। কি হবে এবং উত্তর দিনাজপুরে ভোটটা সংগঠন দিয়ে কতটা করানো যাবে, করাতে পারবে সেটা দেখার। কারণ কৃষ্ণ কল্যাণী ব্যবসায়ী, প্রচুর টাকা খরচা করছেন, ফলে তার সেই একটা ব্যাপার রয়েছে। অন্যান্য প্রার্থীরাও খরচা করছেন, কিন্তু কৃষ্ণ কল্যাণীর মতন করতে পারছেন, এইটা কিন্তু প্রশ্ন। ফলে শেষ বিচারে আমার মনে হয় এই আসনে মার্জিন 50,000-এর কম থাকবে যে প্রার্থী জিতুক না কেন। আর যদি ওই ভিক্টর জিতে যায় তাহলে কিন্তু মার্জিন আরো কমে আসবে। এবং শেষমেশ ওই মোহাম্মদ সেলিম 2014 সালে যেভাবে এই আসনে জিতেছিলেন 1634, ভাবতে পারো একটা লোকসভা নির্বাচনে 1634 মার্জিন, তারপরেও জজিতা ও সিকেন্দার। তো সেরকম ভাবে ফটো ফিনিশে ভিক্টর যদি জিতে যায় আমরা অবাক হব না। শেষমেশ তিন দলই জিততে পারে। আপনারা কি মনে করছেন? যদি রায়গঞ্জের মানুষরা দেখে থাকেন, আপনারা কি মনে করছেন এই আসন কোন দিকে ঢলে পড়তে চলেছে? এই আসনে কি ফিরবে প্রিয়রঞ্জন দাসমুন্সির সেই হাত চিহ্নে ঋত গৌরব? রায়গঞ্জ কি ফের ধরবে হাত, নাকি রায়গঞ্জ হাতের পদ্ম ফুলটাই ধরে রাখবে? নাকি 13 বছর ক্ষমতায় আসার পর তৃণমূলের খরা কাটবে রায়গঞ্জে? কুলিকের জলে কি আসবে জোড়া ফুলের স্রোত? উত্তর তো পাওয়া যাবে 4 জুন, তাই তো? একদম।